শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প ক্ষীরের পুতুল। এক রাজার দুই রানী, দুয়ো রানী ও সুয়ো রানী। দুয়ো রানী হলো রাজার বড় রানী, সুয়ো রানী হলো ছোট রানী। ছোট রানী 7 মহল রাজপ্রাসাদে থাকেন, 700 দাসী তার সেবা করে, 7 সিন্দুক ভরা তার মণিমাণিক্যের গয়না। সে যে রাজার প্রিয় রানী। আর দুয়ো রানী থাকেন প্রাসাদের বাইরে একটি ভাঙা কুঁড়ে ঘরে। ছেঁড়া শাড়ি, ছেঁড়া কাঁথা তার সম্বল। একদিন রাজা ঠিক করলেন দেশ বিদেশে ভ্রমণে যাবেন। সেই মতো 7টি জাহাজ সেজে উঠল। সৈন্য সামন্ত, প্রচুর দাস দাসী, রাঁধুনি, মন্ত্রী, শাস্ত্রী, বৈদ্য তার সঙ্গে যাবে। ভ্রমণে যাবার আগে রাজা আদরের ছোট রানীর প্রাসাদে গেলেন। বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? রানী তার ননির মতো হাত ঘুরিয়ে বললেন, এই হীরের চুড়ি বড্ড সাদা। 8 গাছা মানিকের চুড়ি পাই তো খুব ভালো। পা দেখিয়ে বললেন, 10 গাছা সোনার মল পাই তো খুব ভালো। গলায় হাত দিয়ে বললেন, পায়রার ডিমের মতো মুক্তোর মালা পাই তো বড়ই ভালো। শাড়ির আঁচল উড়িয়ে বললেন, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। রাজা বললেন, ঠিক আছে রানী, তাই হবে। এবার আমায় বিদায় দাও। জাহাজের দিকে যেতে যেতে রাজার বড় রানীর কথা মনে হলো। তাই দুয়ো রানীর ভাঙা ঘরের সামনে এসে রাজা বললেন, বিদেশ ভ্রমণে যাচ্ছি রানী, তোমার জন্য কি আনবো বলো। ছোট রানী তো অনেক রকম জিনিস ফরমান করলেন, তোমার কি কি লাগবে বলো। দুয়ো রানী বললেন, আমি শাড়ি গয়না নিয়ে কি করব মহারাজ, আমার কিচ্ছুটি লাগবে না। রাজা বললেন, তা হয় না, ছোট রানীর জন্য এত জিনিস আনবো আর তোমার জন্য কিছু আনবো না, সেটা জানলে লোকে কি বলবে, তাড়াতাড়ি বলো কি আনবো। দুয়ো রানী বললেন, একান্তই যদি আনতে হয় তাহলে আমার জন্য পোড়ামুখো বাঁদর এনে দিও মহারাজ। রাজা মুচকি হেসে বললেন, ঠিক আছে, তাই হবে। মনে মনে বললেন, বড় রানীর মাথাটা নির্ঘাত গন্ডগোল হয়ে গেছে। বড় রানীর থেকে বিদায় নিয়ে রাজা 7টি জাহাজে সবাইকে নিয়ে রওনা দিলেন। দেশ বিদেশ দেখতে দেখতে বছর কেটে গেল। রাজা মন্ত্রীকে বললেন, চলো এবার দেশে ফেরা যাক। ফেরার পথে রাজা ছোট রানীর জন্য রক্তের মতো রাঙা মানিকের চুড়ি, পায়রার ডিমের মতো মুক্তোর মালা সব তো জোগাড় করলেন, কিন্তু আকাশের মতো নীল ফুরফুরে শাড়ি জোগাড় করতে তার আরো 1.5 বছর লেগে গেল। রাজ্যের জন্য রাজার তখন মন ছটফট করছে। ছোট রানী তার প্রিয় রানী, তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, কাজেই সব না নিয়ে ফিরবেন কি করে। এদিকে দেশের জন্য, প্রজাদের জন্য চিন্তাও হচ্ছে তার। তখন তো ফোন ছিল না, তাই খবরাখবর পাওয়া যেত না। যাই হোক, নানা চিন্তা করতে করতে অবশেষে রাজা তার রাজ্যের কাছাকাছি চলে এসেছেন। তখন তার মনে হলো, এই যা, বড় রানীর মুখ পোড়া বাঁদর তো আনা হলো না। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, তুমি একটা জাহাজ করে এক্ষুনি বেরিয়ে যাও, বড় রানীর জন্য পোড়ামুখো বাঁদর যেখান থেকে পারো নিয়ে এসো। রাজ্যে পৌঁছেই রাজা প্রথমেই ছোট রানীর ঘরে গেলেন। সোনার পালঙ্কে শুয়ে তখন রানী সখীদের সঙ্গে গল্প করছিলেন। রাজা খুব খুশি হয়ে তাকে সব দিলেন। রানীও সঙ্গে সঙ্গে হাতে চুড়ি পরতে গেলেন। সে যে এমন বড় হলো যে কাঁধে উঠে গেল। পায়ের মল এত বড় হলো যে হাঁটতে গিয়ে খুলে বেরিয়ে গড়িয়ে চলে গেল। মুক্তোর মালা তো গলায় এমন চেপে ধরলো যে একদম দম আটকে এলো। ফুরফুরে আকাশের মতো নীল শাড়ি বহরে এমন ছোট হলো যে পরাই গেল না। রাগে দুঃখে ছোট রানী পাগলের মতো বকতে লাগলেন। মুখে যা এলো তাই বলে মহারাজকে গালাগালি দিয়ে গয়না শাড়ি সব ছুঁড়ে ঘর থেকে ফেলে দিলেন, মহারাজকেও বার করে দিলেন। রাজাও অপমানে দুঃখে ভাবতে লাগলেন, কি করে এমন হলো, কিন্তু এমন হলো কেন। এদিকে মন্ত্রীমশাই অনেক অনুসন্ধান করে জাদুকরের দেশ থেকে পোড়ামুখো বানর ছানা নিয়ে এলেন।
রাজামশাই মন্ত্রীমশাইকে বললেন, মন্ত্রী, 1.5 বছর ধরে বেছে বেছে ছোট রানীর জন্য শখ করে সব নিয়ে এলাম, একটাও হলো না। বাঁদরছানা বলে উঠল, এগুলো রেখে দিন মহারাজ, ছেলের বউ এলে দেবেন। রাজামশাই তো খুব অবাক হয়ে গেলেন। ওরে বাবা, এ বানর আবার কথাও বলতে পারে, দারুণ তো। কিন্তু ভাবলেন, ছেলেই নেই আবার ছেলের বউ। যাই হোক, বড় রানীর ভাঙা কুটিরে গেলেন। গিয়ে দেখেন বড় রানী উদাস হয়ে কিছু ভাবছেন আর কাঁদছেন। রাজামশাই দেখে বললেন, কি হলো বড় রানী, কি এত ভাবছো? বড় রানী চমকে উঠে মহারাজকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, আপনার কথাই ভাবছিলাম মহারাজ। আপনার ফিরতে দেরি দেখে চিন্তা হচ্ছিল, আপনাকে দেখে মনটা শান্ত হলো। নিজের হাতে বোনা আসন এনে মহারাজকে বসতে দিলেন, জল বাতাসা খেতে দিলেন। এত আদর পেয়ে মহারাজের চোখে জল এসে গেল, মনটা খুশিতে ভরে উঠল। রানীকে বললেন, এই নাও তোমার বাঁদরছানা, এ কিন্তু কথাও বলতে পারে। বড় রানী বাঁদরছানা পেয়ে খুব খুশি, বাঁদরকে জড়িয়ে ধরে আদর করলেন। মহারাজকে বললেন, আমি তো এমনি বলেছিলাম পোড়ামুখো বাঁদর আনতে, আপনি মনে করে এনেছেন, আমি খুব খুশি হয়েছি মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমার জীবনের একাকিত্ব কাটবে। মহারাজও খুশি মনে রাজপ্রাসাদে ফিরে গেলেন। এবার বড় রানীর একাকিত্ব কাটল। সকাল থেকে বাঁদরছানাকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, কত কাজ তার। এ এক আলাদা আনন্দ, এক নতুন ভাবে বেঁচে থাকার তাগিদ অনুভব করলেন। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে বাঁদরকে অনেক রূপকথার গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শোনাতেন। বানরছানাকে মানুষের মতো বড় করার সংকল্প নিলেন। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। বানরছানাও বড় হয়ে উঠল। সে এখন একা একা এ গাছ সে গাছ ঘুরে বেড়ায় আর মায়ের জন্য ফল জোগাড় করে আনে। রাজপ্রাসাদের প্রাঙ্গণে ঘুরে ঘুরে সব দেখিয়েও আসে। তার মনে অনেক প্রশ্ন। একদিন রাতে ছেঁড়া কাঁথায় শুয়ে ঘরের চালের ফুটো দিয়ে চাঁদের আলোয় দেখে মায়ের চোখে জল। মাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ তোর জীবনের গল্প শুনব। তুই কেন সারাক্ষণ কাঁদিস, কেন মন খারাপ করে থাকিস? 7 মহল রাজপ্রাসাদে ছোট রানী এত আরামে থাকেন, আর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় কেন তুই শুয়ে থাকিস? মহারাজই বা তোর কাছে আসেন না কেন? দুয়োরানী তখন বললেন, সবই আমার ভাগ্য রে বাবা। রাজামশাই ছোট রানীর ভয়ে এখানে আসতে পারেন না। ছোট রানী যে প্রাসাদে থাকেন সবই একসময় আমার ছিল। আমারও 700 দাসী ছিল। রাজবাড়ির খাবার খেয়ে আমারও দিন কেটেছে। মহারাজও তখন আমার খুব যত্ন করতেন। কিন্তু ছোট রানী এসেই মহারাজকে উল্টোপাল্টা কিছু বুঝিয়ে আমায় রাজপ্রাসাদ থেকে বার করে দিল। দুঃখের গল্প বলতে বলতে দুয়োরানীর চোখে জল এসে গেল, আর বাদ মানে না। বানর বাবু তখন মায়ের চোখে জল মুছিয়ে আদর করে বলল, তুই আর দুঃখ করিস না মা, আমি তোর দুঃখ দূর করে দেব। 7 মহল রাজপ্রাসাদ, 700 দাস দাসী, এই রাজ্য আর মহারাজ সবই তোকে একদিন ফেরত দেব। বড় রানী হেসে বাঁদরকে জড়িয়ে ধরে বললেন, দেবতার মন্দিরে কত কেঁদেছি রে, তীর্থে তীর্থে ঘুরে কত পুজো দিয়েছি, তাও একটা রাজপুত্র পেলাম না। আমারই পোড়া কপাল, আর কিছু আশা করি না। চল বাবা, ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। বানরের কিন্তু ঘুম এলো না। মাথায় ঘুরতে লাগলো নানান চিন্তা, কি করে মায়ের দুঃখ দূর করা যায়। সারা রাত সে চিন্তা করতে করতে কাক ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে খোলা হাওয়ায় পায়চারি করতে লাগলো। ছোট বাঁদরের মাথায় কিন্তু খুব বুদ্ধি। ঠিকই একটা বুদ্ধি বার করে নিল। কাজটা খুব সহজ হবে না, কিন্তু কিছু কৌশল করতে হবে, কিছুটা তো ঝুঁকি নিতেই হবে। কিন্তু তাতে বাঁদর একটুও ভয় পেল না। মায়ের জন্য সে সব করতে পারে। পরে সে যে গুজে একদম রাজসভা গিয়ে উপস্থিত। সেখানে তো প্রজাদের খুব ভিড়, তারা নানা সমস্যা নিয়ে মহারাজের কাছে এসেছে। কিন্তু বাঁদরকে যে এক্ষুনি বলতে হবে, লাইনে দাঁড়ানো তার পোষাবে না। বাঁদরের বুদ্ধি বলে কথা,
সবার পায়ের ফাঁক দিয়ে গলে ঠিক মহারাজের সামনে এসে উপস্থিত। রাজামশাই বানরকে দেখেই বললেন, কি বানর বাবু, কি খবর? তুমি কি মনে করে রাজসভায় এসেছো? বানর রাজামশাইকে প্রণাম করে বলল, মহারাজ, আমার মায়ের ছেলে হবে। মহারাজ তো অবাক হয়ে বললেন, ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্যি? বড় রানী সত্যি ছেলে হবে? মিথ্যে হলে কিন্তু গর্দান যাবে, এ আমি বলে দিলাম। বানর একটুও ভয় না পেয়ে বলল, মিথ্যে মিথ্যে কেন বলবো রাজামশাই? সকাল সকাল সুখবরটি যে আপনাকে দিলাম, আমায় কিছু বকশিস দেবেন না? মহারাজ তার গলার একটা গজমুক্তোর মালা বানরকে দিলেন, বললেন, আমায় কিন্তু মাঝে মাঝে খবর দিয়ে যাস। জো আজ্ঞা বলে বানর নাচতে নাচতে বড় রানীর কাছে চলে এলো। এদিকে ঘুম থেকে উঠে বানরকে দেখতে না পেয়ে দুয়োরানী দুয়ারে বসে বসে কাঁদছিলেন। বানর দৌড়ে এসে মায়ের হাতে গজমুক্তোর হার দিয়ে বলল, এবার থেকে এই মালাটা পরে থাকবি। বড় রানী দেখলেন এই হার তারই হাতের বোনা। তাহলে মহারাজ কি ফেলে দিলেন, নাকি তুই চুরি করে এনেছিস? সত্যি করে বলতো বাবা। বানর বলল, না মা, দুটোর কোনোটাই না। আমি স্বপ্ন দেখলাম তোর কোল আলো করে খোকা এসেছে, সেটা জানাতেই রাজামশাই আমাকে এই মুক্তোর হার দিলেন। রানী ভয়ে আঁতকে উঠলেন, বললেন, কি করলি বাছা? মিথ্যে কেন বললি? কিছুদিন পর রাজামশাই তো জানতে পারবেনি, তাহলে তখন তোর গর্দান নেবেন। বেশ ছিলাম মায়ে পয়ে রাজ্যের এক কোণে কুঁড়ে ঘরে, এবার আমি কি করব? বানর কিন্তু খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ভয় পাস না মা, আমি আছি। আমি যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমন করবি। রাজামশাই কেন, রাজ্যের কেউ কিচ্ছুটি টের পাবে না। বড় রানী বললেন, এ অন্যায় হচ্ছে বাছা। বানর বলল, ছোট রানীর কথা শুনে রাজামশাই তোকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলেন, সেটা অন্যায় হয়নি? ছোট রানী রাজপ্রাসাদের আরাম ভোগ করছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, 7 মহল প্রাসাদে আছেন, আর তোর ভাগে ভাঙা ঘর আর মোটা চালের ভাত। ওটা যখন অন্যায় হয়নি, সেরকম এটাও অন্যায় নয়। তুই শুধু এই 10 মাস ঘর থেকে বের হবি না, বাকিটা আমি সামলাব। 10 মাস পর তোর কপালে আমি সোনার চাঁদ ছেলে এনে দেব। এবার চল দেখি, কিছু খেতে দে, সকাল থেকে পেটে কিচ্ছুটি পড়েনি, বড্ড খিদে পেয়েছে। এদিকে মহারাজের আনন্দ আর ধরে না, সবাইকে ডেকে ডেকে জানাচ্ছেন বড় রানীর সন্তান হবে, বড় রানীর খোকা হবে। ছোট রানীর কাছে গিয়েও জানালেন, পুত্র সন্তান হলে রাজ সিংহাসনে বসাবো, কন্যা সন্তান হলে জামাইকে রাজ সিংহাসনে বসাবো। সব ঠিক করে ফেলেছি ছোট রানী। ছোট রানীর তো এসব শুনতে মোটেই ভালো লাগছে না। বললেন, আমি মরি আমার জ্বালায়, বড় রানীর ছেলে হলো বা মেয়ে হলো, মরলো না বাঁচলো, সিংহাসনে বসলো কি বসলো না, আমার কি? ছোট রানীর কথায় রাজামশাইয়ের একটু দুঃখ হলো। দেখতে দেখতে 4-5 মাস কেটে গেল। একদিন বানর এসে রাজামশাইকে জানালো, মহারাজ, মোটা চালের ভাত মায়ের মুখে আর রোচে না, না খেয়ে মায়ের আমার খুব শরীর খারাপ। রাজা বললেন, সেই তো। তখনই হুকুম দিলেন, বড় রানীর জন্য যেন রোজ 2 বেলা সরু চালের ভাত পঞ্চব্যঞ্জনে খাবার সোনার থালায় সাজিয়ে যেন কুটিরে দিয়ে আসা হয়। আর বানরকে 100 মোহর দিলেন। বানর সেই মোহর নিয়ে বাজারে গিয়ে বাঁশ, খড়, খাট, পালঙ্ক, বিছানা সব কিনে গাড়ি করে ঘরে ফিরলেন। বড় রানী তো অবাক, ভাবছেন এত টাকা বানর কোত্থেকে পেল। বানর বড় রানীর মনের কথা বুঝতে পেরে বলল, মা, যা চান করে আয়, আজ থেকে আর তোকে রান্না করতে হবে না, রাজপ্রাসাদ থেকেই খাবার আসবে। চান করে এসে দুয়োরানী দেখেন ভাঙা কুটির নতুন হয়ে গেছে। দাসী এসে সোনার থালায় সাজিয়ে নানা পদের রান্না দিয়ে গেল। বড় রানী সব দেখেন আর ভয়ে মরেন, না জানি কোন দিন ধরা না পড়ে যায়। ছোট রানীর একজন কুচক্রী দাসী ছিল, যাকে ছোট রানী বাপের বাড়ি থেকেই এনেছিলেন।
ছিল তার সব কুকর্মের সঙ্গী। এবারও দুজনে মিলে নানা যুক্তি করলেন। সেই মতো ক্ষীরের মধ্যে বিষ মিশিয়ে দাসী একরকম মিষ্টি বানিয়ে বড় রানীর প্রাসাদে গেল আর অপেক্ষা করতে লাগলো বানর কখন প্রাসাদ থেকে বের হয়। সুযোগও এসে গেল। বানর প্রাসাদ থেকে বেরিয়ে যেতেই ফাঁক বুঝে দুষ্টু দাসী বড় রানীর ঘরে গিয়ে মিষ্টি মিষ্টি কথায় বড় রানীকে ভুলিয়ে মিষ্টি খাইয়ে দিল। বড় রানী ছিলেন বড্ড ভালো মানুষ। ছোট রানীর এই দুষ্টু দাসী কুমতলব ধরতেও পারলেন না। মিষ্টি খেয়ে রানী বিছানায় নেতিয়ে পড়লেন। রাস্তায় ছোট রানীর প্রিয় খাস দাসীকে বানর দেখতে পেয়েই বুঝতে পারল কিছু একটা অঘটন ঘটেছে। দৌড়ে ঘরে ঢুকে দেখেন বড় রানী ছটফট করছেন। বলছেন, দেখ বাবা, দাসী আমায় কি মিষ্টি খাওয়ালো, আমার সারা শরীর জ্বলছে। বানর ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে জঙ্গলে গিয়ে জড়িবুটি জোগাড় করে দুয়োরানীকে খাইয়ে দিল এবং সব কথা মহারাজকে গিয়ে জানালো। মহারাজ অস্থির হয়ে বদ্যি ডাকতে বললেন। বানর বাধা দিয়ে বলল, আমি সব ওষুধ খাইয়ে দিয়েছি, চিন্তা করবেন না, দুদিনের মধ্যেই রানীমা আমার ঠিক হয়ে যাবেন। রাজা সেই পড়ে থাকা লাড্ডু গবেষণাগারে পাঠালেন। নিজে বড় রানীর মহলে বসে থাকলেন। 3 দিন 3 রাত পর রানীর জ্ঞান এলো। চোখ মেলে দেখেন বানর তার হাত ধরে মুখের দিকে তাকিয়ে বসে আছে। মায়ের জ্ঞান ফিরতে বানরের কি আনন্দ, কি খুশি! বানর মহারাজকে গিয়ে দৌড়ে বলল, মহারাজ, মায়ের জ্ঞান ফিরেছে আর আপনার রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। মহারাজেরও আনন্দ ধরে না। সঙ্গে সঙ্গে গলার হীরের হার খুলে বানরকে দিয়ে বললেন, চলো ছেলেকে দেখে আসি। চালাক বানর বলল, না মহারাজ, আমি গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনি অন্ধ হয়ে যাবেন। একেবারে বিয়ে দিয়ে বৌমা ও ছেলের মুখ একসঙ্গে দেখবেন। এখন শুধু মাকে দেখে আসুন। দেখুন গিয়ে ছোট রানী মায়ের কি দুর্দশা করেছে। রাজা গিয়ে দেখলেন বিষের জ্বালায় বড় রানী সোনার অঙ্গ কালি হয়ে গেছে, কেমন দুর্বল লাগছে। মহারাজের হুকুমে ছোট রানীকে গুম করে সারা জীবনের মতো বন্দি করে দেওয়া হলো। কুচক্রী দাসীকে মাথা মুড়িয়ে রাজ্যের বাইরে তাড়িয়ে দেওয়া হলো। পুরো রাজ্যে পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ানো হলো, দিন দুঃখীকে জামা কাপড়, অঢেল খাবার দাবার দেওয়া হলো, মন্দিরে মন্দিরে পুজো হলো। এইভাবে নানা আমোদে দেখতে দেখতে 10 বছর কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। একদিন রাজামশাই বানরকে বললেন, 10টা বছর কিন্তু কেটে গেছে, এবার তো আমি ছেলের মুখ দেখব। বানর তো তেমনি চালাক, গম্ভীর হয়ে বলল, আগে ছেলের বিয়ে ঠিক করুন রাজামশাই, তারপর মুখ দেখবেন। রাজা রাজকন্যা খোঁজার জন্য দেশ বিদেশে মন্ত্রীদের পাঠালেন। শেষে পাটলি রাজ্যের মোমের মতো সুন্দরী রাজকন্যা পাওয়া গেল। কয়েকদিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেললেন। বানরকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, 2 দিন পরে বিয়ের শুভ লগ্ন বেরিয়েছে, সুতরাং সেদিনই আমি বিয়ে দেব। 10 বছর অপেক্ষা করেছি, আর আমি অপেক্ষা করতে পারবো না বলে দিলাম। এর যেন কোনো অন্যথা না হয়। বানর বলল, না না রাজামশাই, বিয়ের পরই ছেলের মুখ আপনি দেখতে পাবেন, তাই আজ এক্ষুনি আপনি বরযাত্রী নিয়ে বিয়ে বাড়ি চলে যান। একটা পালকি সাজিয়ে মায়ের প্রাসাদে পাঠিয়ে দিন, বর নিয়ে আমি কাল সকালে যাব। দৌড়ে বানর বড় রানীর কাছে এলো, বলল, মা, শিগগিরই ক্ষীরের পুতুল বানিয়ে দে, বরের মতো সাজিয়ে দিবি, তোর ছেলের বিয়ে যে। রানী তো ভয়ে কাটা, এবার তো সর্বনাশ হবে, গর্দান যাবেই যাবে। বানরকে ডেকে বললেন, বাবা, তুই রাজামশাইকে ডেকে দে, আমি সব বুঝিয়ে বলছি, তাহলে শাস্তিটা যদি একটু কম হয়, নইলে তোর গর্দান যাবেই যাবে রে। বানর হেসে বলল, রাজাকে কোথায় পাবো, তিনি তো কোণের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, তুই চিন্তা করিস না। তুই তাড়াতাড়ি ক্ষীরের পুতুলটা তো আমায় বানিয়ে দে, টোপর পরিয়ে, পাঞ্জাবি পরিয়ে, পায়ের নাগরা জুতো পরিয়ে, কপালে চন্দনের টিপ দিয়ে সাজিয়ে দিবি। তারপর তুই ছেলে আর বৌমাকে বরণ করার জন্য তৈরি থাকবি। রানী আর কি করবেন, বানরের কথা মতো সমস্ত ব্যবস্থা করতে লাগলেন। এদিকে পালকিও দুয়ারে এসে দাঁড়ালো। বানর সবার চোখ এড়িয়ে ক্ষীরের বরকে পালকিতে তুলে কাপড় দিয়ে ঢেকে দিল, শুধু 2 পায়ে জরির নাগরা জুতো বেরিয়ে থাকলো।
বানরও কম যায় না, সেও মাথায় পাগড়ি পরে, কোমরে চাদর বেঁধে, নাগরা জুতো পরে, ধুতি পাঞ্জাবি পরে পালকি নিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে ক্ষীরের রাজপুত্রকে নিয়ে রওনা দিল। রানীমাও ঠাকুর ঘরে গিয়ে বসে ঠাকুরকে ডাকতে লাগলেন। পালকি নিয়ে বানর ও লোকজন ঘোড়া ছুটিয়ে চলছে তো চলছে। সন্ধে পেরিয়ে রাত পেরিয়ে ভোর হতে চলল। সবারই এখন একটু বিশ্রামের প্রয়োজন। দিকনগর পৌঁছে বানর দিঘির ধারে সবাইকে বিশ্রাম নিতে বলল। মন্ত্রীকে ডেকে বানর বলল, মন্ত্রীমশাই, সবাইকে বিশ্রাম নিতে বলুন, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে। আপনারা চান করে খেয়ে নিয়ে তাঁবুর ভেতরে গিয়ে বিশ্রাম নিন, ঠিক সময় মতো আমি ডেকে নেব। মন্ত্রীও সেই মতো সবাইকে বিশ্রামের হুকুম দিলেন। সেই দিঘির ধারে ছিল মা ষষ্ঠীর মন্দির। ভোর হতে গ্রামের বউরা দিঘিতে চান করে মা ষষ্ঠীর থানে পুজো দিতে আসে। বানরের বুদ্ধিতে এমনভাবে তাঁবু ফেলা হলো যে কেউ আর সেই দিঘি বা মন্দিরে প্রবেশই করতে পারল না। কাজেই মা ষষ্ঠীর পুজোও হলো না। এদিকে প্রসাদ না পেয়ে মা ষষ্ঠীর খুব খিদে পেতে লাগলো। এদিকে বেলা বাড়তে লাগলো। ষষ্ঠী ঠাকুরও খিদেতে ছটফট করতে লাগলেন। ষষ্ঠী ঠাকুরের বেড়ালেরাও খিদেতে মিউ মিউ করে কাঁদতে লাগলো। একটা কালো বেড়াল এসে খবর দিল, মন্দিরের বাইরে পালকিতে ক্ষীরের পুতুল রয়েছে। ষষ্ঠী ঠাকুরনও বলল, চল তো দেখি। বাইরে এসে দেখে সত্যি তো পালকির ভেতর ক্ষীরের পুতুল। এবার তো পেটে খিদে চনমন করে উঠল, কিন্তু খাবেন কি করে? কেউ যদি দেখে ফেলে মা ষষ্ঠী এমন করে চুরি করে ক্ষীর খাচ্ছে, লজ্জার শেষ থাকবে না। তাই ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করে বললেন, শিগগিরই চারিদিকে সবাইকে ঘুম পাড়িয়ে দে, আমি পালকির ভেতর গিয়ে ক্ষীরের পুতুল খেয়ে আসি। যেমনি বলা তেমনি কাজ। ষষ্ঠী ঠাকুর ভেতরে ঢুকে পুতুলের আঙুলগুলো বেড়ালদের দিলেন, দুটো কান মাসি পিসিকে দিলেন খেতে, বাকিটা নিজে খেয়ে মুখ টুক মুছে মন্দিরে আবার মূর্তির মধ্যে ঢুকতে যাবে। অমনি বাদর দৌড়ে এসে মা ষষ্ঠীর হাতটা চেপে ধরল। আমার ক্ষীরের পুতুল ফেরত দাও, নইলে সারা রাজ্যে সারা দেশে রটিয়ে দেবো তুমি চুরি করে আমার ক্ষীরের পুতুল খেয়েছ, আর কোনো দিন তোমায় কেউ পুজো দেবে না। ষষ্ঠী ঠাকুর বলল, ছাড় বাবা, আমায় লোকে যে দেখে ফেলবে। বানর বলল, তা হবে না, আমার ছেলে ফিরিয়ে দাও, তবেই ছাড়বো, নইলে তোমায় এই দিঘিতেই আজ ডুবিয়ে দেব। ষষ্ঠী মা তো লজ্জায় আর কি করবেন, বললেন, বাবা, তোর ক্ষীরের ছেলে তো আমি খেয়ে ফেলেছি, কি করে এখন ফেরত দেব? এক কাজ কর, ওই দূরে বটগাছ তলায় আমার কয়েকটা ছেলে খেলা করছে, যা ওখান থেকে তোর যাকে পছন্দ নিয়ে নে। বানর বলল, কোন গাছতলায়? কোথায় ছেলে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। একদম চালাকি করবি না কিন্তু, যতক্ষণ না ছেলে দিবি আমি তোর হাত ছাড়বো না। মা ষষ্ঠী বানরের চোখে হাত বুলিয়ে দিয়ে বলল, এবার দেখ, ঠিক দেখতে পাবি। বানরও দেখলো সত্যি তো বটগাছের তলায় কয়েকটা ছেলে মেয়ে খেলা করছে। কাছে গিয়ে সব থেকে সুন্দর রাজপুত্রের মতো দেখতে একটি ছেলেকে কোলে তুলে পালকির কাছে নিয়ে এলো। নতুন করে টোপর পরিয়ে, জুতো জামা পরিয়ে, কপালে চন্দনের টিপ, রজনীগন্ধার মালা দিয়ে রাজপুত্রকে সাজিয়ে দিল। মন্ত্রী সেপাই সবাইকে ডেকে তুলে আলো জ্বালিয়ে ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে রওনা দিল। ওদিকে সন্ধে নেমে এসেছে, বানর এখনো বর নিয়ে এলো না। রাজামশাই, কনের বাবা সবাই পায়চারি করছে, চিন্তা হচ্ছে। রাজামশাই ভাবছেন নিশ্চয়ই বানরের চালাকি করেছে, তাকে ঠকিয়ে পালিয়ে গেছে। কিন্তু বানর যে বড্ড ভালোবাসে তার মাকে, নিজের মায়ের মতো ভালোবাসে। মায়ের দুঃখ কষ্ট, মায়ের অপমান কি সহ্য করা যায়? হয়তো একটু চালাকির আশ্রয় সে নিয়েছে, কিন্তু সে বেঈমান নয়। ঠিক ঢাক ঢোল বাজাতে বাজাতে বানর কনের বাড়ির এসে পৌঁছালো। রাজামশাই তো বানরকে দেখে খুব খুশি, রাজপুত্রকে পেয়ে দিশাহারা। খুব ধুমধাম করে রাজপুত্রের বিয়ে দিলেন। পরদিনই সবাই মিলে বরকনেকে নিয়ে রাজ্যে ফিরলেন। আর এদিকে তো দুয়োরানী এই দুদিন জলস্পর্শ করেননি। রাজা এসে কি যে করবেন তা ভেবেই মরে গেলেন। কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন।
হঠাৎ কে এক দাসী এসে রানীকে ডেকে তুলে বলল, শিগগিরই উঠুন মহারানী, ছেলে বৌমা এসে গেছে, বরণ করতে হবে তো। দুয়ো রানীও বেনারসি শাড়ি পরে সোনার গয়না পরে ছেলে বৌমাকে বরণ করে ঘরে তুললেন। ষষ্ঠী মার বরে বড় রানী ক্ষীরের পুতুলের কথা ভুলেই গেলেন। রাজা রানীর আজ আনন্দের সীমা নেই। 1 মাস ধরে রাজ্যে উৎসব লেগে আছে। পাশের রাজ্যটি রাজপুত্রকে দান করলেন, সিংহাসনে বসালেন। সুয়োরানীর জন্য আনা সেই গয়না, সেই শাড়ি বৌমাকে দিলেন পরতে, আর বানরকে সেখানে মন্ত্রী করে দিলেন।